গত 15 বছরের অপশাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন মন্তব্য আইন উপদেষ্টার আদিলুর রহমান বললেন ন্যায় বিচার পাওয়া সবার অগ্রাধিকার। পুনর্বাসন এবং ক্ষতিপূরণের কথা, রিহ্যাবিলিটেশন and compensation, we will definitely think about that. Justice is the priority for all the people of Bangladesh who suffered under the brutal fascist regime in the last 15.5 years. গণ অভ্যুত্থানে আহতদের দেখতে সোহরাওয়ার্দী হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। রায়ের বাজারে গণকবরে যাবেন শ্রদ্ধা নিবেদনে। দুর্নীতি মোকাবেলা, রাজনৈতিক ঐক্যমত্য এবং জনতার প্রত্যাশা পূরণই অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। সরকারের 100 দিনে আইসিজির প্রতিবেদন। নতুন ইসি গঠনে সার্চ কমিটিতে 3 শতাধিক নাম, কয়েকটি পেয়েছে একাধিক দল থেকে। তালিকায় সাবেক আমলা, বিচারক, সেনা কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি। গ্রহণযোগ্য একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারগণ মনোনীত হন, সেই ব্যবস্থাটা হবে। গণশুনানির একটা ব্যবস্থা করা, যে আমরা এই 5 জন ব্যক্তিকে ইলেকশন কমিশনার হিসেবে ঠিক করেছি। কাকরাইল মসজিদ ঘিরে তাবলিগের সাতপন্থীদের জমায়েত। শান্তিপূর্ণ অবস্থান শেষে জুমার নামাজ আদায়, বিভেদ ভুলে ঐক্যের আহ্বান। সুস্থভাবে সুন্দরভাবে সকলেই কাকরাইলে ঢুকছি, পরিবেশ দেখতেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ, কোনো সমস্যা নাই। এক ইজতেমা করি, একসাথে হয়ে যায়, তাহলে 45 কোটি শুধু নামাজি তারাও তাবলীগ করবে, 150 কোটি বেনামাজি ইনশাল্লাহ ওনারাও মসজিদে আসবে। ধানমন্ডিতে খুন হলেন যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদ, গুরুতর আহত তার স্ত্রী। প্রতিবেশীরা বলছেন ডাকাতিতে বাধা দেয় হামলা করে অস্ত্রধারীরা। উনি ভিতরে নামাজ পড়ছিলেন এবং সেই ক্ষেত্রে ওনার সাথে একটা ইনসিডেন্ট এটা হয়ে যায়। কিছু না পাওয়ার কারণে উনি হয়তো রেজিস্ট করেছিলেন। যারা ঘটনাটি ঘটিয়েছে বা যারা এর সাথে জড়িত, তারা কোন দিক দিয়ে এসছে বা তাদের দৈহিক গঠন, এগুলো আমরা আইডেন্টিফাই করার ট্রাই করছি। করোনাকালে গুজব ছড়ানো রবার্ট এফ কেনেডি জুনিয়রই পেল ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্য বিভাগের দায়িত্ব। আরও 2টি গুরুত্বপূর্ণ পদের ঘোষণা। স্বাগত সবাইকে, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। গত 15 বছরের পুঞ্জীভূত শাসনকে কয়েক বছরে মোকাবেলা করা কঠিন এ মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন গুম ও বিচার বহির্ভূত হত্যার বিচার করা কষ্টকর, কারণ গভীরে পৌঁছেছে ফ্যাসিবাদের শেকড়। তবে ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ চলবে, এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন ন্যায় বিচার পাওয়া সবার অগ্রাধিকার। আওয়ামী লীগের 15 বছরকে চিহ্নিত করা হয় বাক স্বাধীনতার চরম লঙ্ঘন, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা, দুর্নীতির শাসনামল হিসেবে। বিগত বছরগুলোয় গুমের শিকার কমপক্ষে 600 মানুষ। এতদিন প্রাণনাশের হুমকিতে পরিবারগুলো নীরব থাকলেও 5 আগস্টের পর পাল্টেছে দৃশ্যপট। বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে প্রথমবার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বিগত 15 বছরে অনেক গভীরে পৌঁছেছে ফ্যাসিবাদের শেকড়। ভয়ে রাজত্ব তৈরি করেছিল শেখ হাসিনা, যা রাতারাতি উৎপাটন করা কঠিন। মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স বা আফাদের 8ম সম্মেলনে এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। হুঁশিয়ারি দেন গুম, বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে চলমান থাকবে লড়াই। সেক্ষেত্রে গণতান্ত্রিক সরকারকেও এগিয়ে নিতে হবে এই প্রক্রিয়া। 15 বছরে এদের শেকড় অনেক দূর ছড়িয়ে রেখেছে। এত বছরের পুঞ্জীভূত ফ্যাসিবাদী শক্তিকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন, এমনকি কমিশনের জন্যও কঠিন। তবে আমরা থেমে থাকবো না, সেটা সরকারে থাকি অথবা রাজপথে। গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর ক্ষতিপূরণ এবং আইনি সমস্যা সমাধানে অর্ডিন্যান্স জারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বিষয়টি বিবেচনাধীন জানান আইন উপদেষ্টাও। সম্পত্তির উত্তরাধিকার বা অন্য কোনো আইনি সমস্যায় যেন গুমের শিকার পরিবারগুলোকে পড়তে না হয়, সেজন্য একটি অর্ডিন্যান্স জারি করতে আইন উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি। অবশ্যই আইন করার উদ্যোগ নিব।
এবং এটার মধ্যে ক্ষতিপূরণ হোক, এই লিগাল যে প্রবলেমগুলো আছে, অ্যাক্সেস টু ব্যাংক অ্যাকাউন্ট আর ইনহেরিটেন্স, এগুলিকে রিজলভ করার চেষ্টা করব। আমাদের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না, শুধু এটুকু দাবি করি, আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নেই। নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিতে এই সরকার কাজ করবে, এমনটা জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। ন্যায় বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। শুধু গুমের শিকার পরিবার নয়, শেখ হাসিনার আমলে নির্যাতিত প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চাই এই সরকার। অনুষ্ঠানে গুমের শিকার বাংলাদেশ ও নেপালের ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবের 100 দিন পরও আহতদের চিকিৎসার সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকাও সরকার করতে পারেনি, যে কারণে ভুক্তভোগীরা ভোগান্তিতে পড়ছে এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন 6 আন্দোলনকারীকে দেখতে এসে এসব কথা বলেন উমামা ফাতেমা। এ সময় তিনি আরও বলেন, সরকারের উচিত ছিল যথাযথ চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজন ছিল দেশ জুড়ে ছড়িয়ে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা। বলেন, সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা জরুরি। আহতদের পুনর্বাসন ও কর্মসংস্থান করার কথাও বলেন উমামা ফাতেমা। সরকারের কিন্তু এই সাপ্লাই চেইনটা মেনটেন করা অনেক বেশি দরকার, যাতে কোনো রোগীরা সার্বক্ষণিক যাতে তাদের মেডিসিনগুলো থাকে, সার্বক্ষণিক যাতে হচ্ছে তাদের ইঞ্জেকশনগুলো, তাদের হচ্ছে প্রপার ট্রিটমেন্টগুলো যাতে তারা অন্তত পাইতে পারে, এটা মেনটেন করাটা অনেক বেশি জরুরি। আবার আমরা রোগীদের সাথে যখন কথা বললাম যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে তারা কেমন সাহায্য পেয়েছেন, তো তাদের বক্তব্য ছিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন তাদের কাছ থেকে ইয়েগুলো নিয়ে গেছে, তাদের ইনফরমেশনগুলো নিয়ে গেছে, তথ্যগুলো নিয়ে গেছে এবং যাচাই বাছাই করে হয়তো কিছুদিনের মধ্যে টাকাগুলো দিবে। বিগত সরকারের দুর্নীতি মোকাবেলা, রাজনৈতিক ঐক্যমত্য এবং জনগণের প্রত্যাশা পূরণ করা অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, এমনটা জানিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে প্রতিবেদন প্রকাশ করে ব্রাসেলস ভিত্তিক সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, সাধারণ মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য বিরাট এক চ্যালেঞ্জ। প্রতিবেদনে বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন বিষয়ক বিভিন্ন সুপারিশও করা হয়। বিশেষভাবে বিগত সরকারের করা দুর্নীতির লাগাম টেনে ধরা অত্যন্ত জরুরি, এমনটা জানানো হয় প্রতিবেদনে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপরও জোর দেওয়া হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য এবং সংস্কারও জরুরি বলে জানানো হয় প্রতিবেদনে। এসব সংস্কার বাস্তবায়নে আন্তর্জাতিক পর্যায়ের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানায় আইসিজি। নতুন নির্বাচন কমিশন গঠনে 3 শতাধিক নাম জমা পড়েছে সার্চ কমিটিতে। এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে নাম জমা দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। নির্দিষ্ট কয়েকটি নাম জমা পড়েছে বেশ কয়েকটি দলের পক্ষ থেকে। গুরুত্ব পেয়েছে সাবেক আমলা, বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি, সেনা কর্মকর্তা। দলগুলো নেতারা বলছেন, নাম প্রস্তাবে নিরপেক্ষ এবং বলিষ্ঠ ব্যক্তিদেরই পছন্দ করেছেন তারা। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। কবে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ এখনও অজানা, তবুও ভোটের প্রস্তুতি হিসেবে কমিশন গঠনে কাজ করছে সার্চ কমিটি। এ প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর কাছে। নাম প্রস্তাবে বেশ সতর্ক ছিল দলগুলো। বিএনপির পক্ষ থেকে 10 জন ও জামায়াতের থেকে 8 জনের নামের তালিকা দেওয়া হয়। অন্য দল ও জোটের দেওয়া নামগুলোর মধ্যে বেশ আলোচনায় সাবেক সিনিয়র সচিব শফিকুল ইসলাম, এএমএম নাসির উদ্দিন, আবু আলম শহীদ খান, মুহিবুল হক এবং কমিশনের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া। রাষ্ট্রীয়ভাবে যাতে গ্রহণযোগ্য একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারগণ মনোনীত হন, সেই ব্যবস্থাটা হবে। নির্বাচনের নামে যত প্রহসন হয়েছে, এরকম কোনো নাটক ভবিষ্যতে বাংলাদেশে আর মঞ্চস্থ হবে না। অন্তর্বর্তী সরকারের কোনো সিদ্ধান্ত যদি অবাধ নিরপেক্ষ নির্বাচনের যদি পরিপন্থী হয়, নির্বাচন কমিশন তাকে চ্যালেঞ্জ করতে পারবেন, এরকম ব্যক্তিবর্গ নির্বাচন কমিশনে থাকা দরকার। এই নির্বাচন কমিশনই কিন্তু আগামী নির্বাচনটা পরিচালনা করবে। তো এই রকমের একটা অভ্যুত্থানের পরে বিশেষ করে নির্বাচনটাই তো এই মুহূর্তে সবার কনসার্ন। বিএনপি ও রাজপথে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলো সুনির্দিষ্ট নাম সুপারিশ করেছে। পছন্দের নামের পাশাপাশি আওয়ামী সরকারের সুবিধাভোগী কেউ যেন কমিশনে যোগ দিতে না পারে, সে বিষয়ে নজর রাখছেন তারা। নির্বাচন কমিশন গঠনের জন্য
যে সার্চ কমিটি গঠন করেছে আইন অনুযায়ী, সেই সার্চ কমিটির কাছে আমরা বিএনপির পক্ষ থেকে 10 জনের নাম প্রস্তাব করেছি, অন্যান্য দলও বিভিন্ন ব্যক্তির নাম প্রস্তাব করেছে। দলগুলো প্রত্যেকে আমরা আলাদা আলাদাভাবে নাম দিয়েছি। এর মধ্যে 2-3টে নাম আমরা চেষ্টা করেছি কমন দেওয়ার জন্য। বিএনপি বা অন্যান্য দলেরও তাদেরও ভাবনা চিন্তা আমরা জানবার চেষ্টা করেছি। সেদিক থেকে আমরা 1-2টো নামকে আমরা চেষ্টা করেছি গণতন্ত্র মঞ্চের দলগুলো যে প্রস্তাব দিয়েছে সেখানে অ্যাকোমোডেট করবার জন্য। 21 নভেম্বরের মধ্যে সার্চ কমিটি 10 জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে জমা দিবে। সেই সংক্ষিপ্ত তালিকা নিয়ে গণশুনানি করার দাবিও জানাচ্ছেন কেউ কেউ। ফাইনালি যেই নামগুলো তারা সিলেক্ট করতে চায়, আমার মতে তাদের নিয়ে একটা পাবলিক হিয়ারিংয়ের আয়োজন করা, গণশুনানির একটা ব্যবস্থা করা, যে আমরা এই 5 জন ব্যক্তিকে ইলেকশন কমিশনার হিসেবে ঠিক করেছি, তাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ এবং অনুযোগ আছে কিনা। তো সার্চ কমিটির মাধ্যমে একটা রিফাইন্ড ওয়েতে রিকমেন্ডেশনস যাবে রাষ্ট্রপতির কাছে, অবশ্যই প্রধান উপদেষ্টার কার্যালয়ের মাধ্যমে যাবে। তখন হয়তো প্রকাশিত হবে। যদি তখন কোনো বিতর্কিত ব্যক্তির নাম আসে, তখন তো অবশ্যই জাতীয়ভাবে আপত্তি আসবে। নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি সরকারকে বিচার ও প্রশাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। আহ্বান জানাচ্ছেন নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আগামী 16 নভেম্বর থেকে শুরু হচ্ছে 3 দিনের বে অফ বেঙ্গল কনভারসেশন। এবারের কনফারেন্সে 5টি বিষয় নিয়ে আলোচনা হবে জানিয়েছেন সেন্টার ফর গভর্নেন্সের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। সকালে সিজিএস এর এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। বলেন, এই সম্মেলনে রাজনৈতিক নয় বরং জনগণের ইস্যু নিয়ে কথা বলা হবে। আরও বলেন, কোনো পক্ষকে খুশি করার জন্য সিজিএস অনুষ্ঠান করে না। জানান, এবারের সম্মেলনে বিশ্বের 80টির বেশি দেশ থেকে 200 জনের বেশি আলোচক, 300 জন প্রতিনিধি এবং 800 জন অংশগ্রহণ করবেন। গণতন্ত্র, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন এবং প্রযুক্তিগত পরিবর্তনের চ্যালেঞ্জগুলো খুঁজে বের করার প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে এই সম্মেলন। এছাড়া 3 দিনে 77টি সেশন অনুষ্ঠিত হবে। এবারে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, মানবাধিকার, জলবায়ু এবং বিজনেস নিয়ে আলোচনা হবে। এবারের সম্মেলনে সরকারের উপদেষ্টাদের আমন্ত্রণ করা হয়েছে জানান তিনি। আমরা এই কনফারেন্সটা বা এই কনভারসেশন একটা গ্লোবাল প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে চাই। আমরা সাকসেসফুলি মোটামুটিভাবে বাংলাদেশের কনটেক্সটে তো বটেই, ইভেন রিজিওনাল কনটেক্সটও মোটামুটি একটা সাকসেসফুল ইভেন্ট করতে পেরেছি এবং হোপফুল যে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে এই বছরটাতে আমরা সেটা আরও ভালোভাবে করতে পারবো। আগেভাগেই জুম্মার নামাজ আদায় শেষে কাকরাইল এলাকা ছাড়লেন তাবলিগ জামায়াতের সাতপন্থী মুসল্লিদের একাংশ। এর আগে ভোর থেকেই বিভিন্ন স্থান থেকে কাকরাইল মসজিদে আসতে শুরু করেন মুসল্লিরা। সকাল 9:15টায় ভেতরে প্রবেশ করেন মাওলানা সাতপন্থীরা। 10টার মধ্যেই মসজিদ ছাড়িয়ে রাস্তার দুপাশে অবস্থান নেন মুসল্লিরা। তারা বলেন, ইসলাম সবসময় শান্তি এবং ঐক্যের বার্তা দেয়, কিন্তু ইজতেমায় অংশ নিতে না দেয়া বা কাকরাইল মসজিদে প্রবেশ করতে না দেওয়ার কথা বলে বিভেদ ছড়াচ্ছে একটি পক্ষ। 2 সপ্তাহ কাকরাইল মসজিদে অবস্থান করবেন সাতপন্থী মুসল্লিদের কয়েকটি দল। বিপরীতে 4 সপ্তাহ কাকরাইল মসজিদে অবস্থান করার কথা জানিয়েছে তাবলিগের জোবায়েরপন্থীরা। সুস্থভাবে সুন্দরভাবে সকলেই কাকরাইলে ঢুকছি, পরিবেশ দেখতেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ হযরত মাওলানা সাদ সাহেব বাংলাদেশে ইজতেমা আসতেই হবে। অনেক কনসার্ট হয় দেশের বাইরের, যারা ইসলাম বিরোধী কথা বলে তাদেরকে আসতে দেওয়ার সুযোগ হইতেছে, অথচ ওনাকে দেশে আসতে দেওয়া হয় না। এক ইজতেমা করি, একসাথে হয়ে যায়, তাহলে 45 কোটি শুধু নামাজি তারাও তবলিগ করবে, 150 কোটি বেনামাজি ইনশাল্লাহ ওনারাও মসজিদে আসবে এবং 600 কোটি কাফের বেদিন তারাও ইনশাল্লাহ দলে 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 ইসলামের ছায়াতলে আসবে। রাজধানীতে নিজ বাসায় খুন হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক AKM আব্দুর রশিদ। আহত হয়েছেন তার স্ত্রী ডাক্তার সুফিয়া রশিদ। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি 15 নম্বর এলাকার একটি 5তলা ভবনের 2য় তলায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, আব্দুর রশিদ গত সেপ্টেম্বরে লন্ডন থেকে ঢাকায় আসেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আহত আব্দুর রশিদকে ঢাকা মেডিকেলে নিয়ে যান ভাড়াটিয়া সাইদুর রহমান বাঁধন। তিনি জানান, রাতে অস্ত্রসহ ডাকাতরা তাদের ফ্ল্যাটে ঢুকে পড়ে, ধারালো অস্ত্রের মুখে করে জিম্মি। বাধা দেওয়ার চেষ্টা করলে আব্দুর রশিদকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
দরজাটা খোলা রাখেন। উনি ভিতরে নামাজ পড়ছিলেন এবং সেই ক্ষেত্রে ওনার সাথে একটা ইনসিডেন্ট এটা হয়ে যায়, কিছু না পাওয়ার কারণে উনি হয়তো রেজিস্ট করেছিলেন। দেন আমার জেঠিমা যিনি পাশের রুমে ছিলেন উনি অনেক চিৎকার চেঁচামেচি করছিলেন, সেটা শুনে আশেপাশের লোকেরা বিল্ডিং থেকে তারা সাউন্ড করছিল তখন সেটা দেখে তারা ভয়ে পালিয়ে যায় এখান দিয়ে। যারা ঘটনাটি ঘটিয়েছে বা যারা এর সাথে জড়িত তারা কোন দিক দিয়ে এসছে বা তাদের দৈহিক গড়ন এগুলো আমরা আইডেন্টিফাই করার ট্রাই করছি। এটা ইনভেস্টিগেশন অনগোয়িং, সো এই বিষয়ে আসলে দুঃখিত যে এবং এখন পর্যন্ত আসলে কাউকে অ্যারেস্ট করা যায় নাই। রাজধানীর মিরপুর 11 এলাকার মিল্লাত বিহারি ক্যাম্প থেকে 26 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর 6 স্বতন্ত্র এডি ব্রিগেড, র্যাব ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্তদের কাছ থেকে 100 গ্রাম গাঁজা, 48 পুড়িয়া হেরোইন, 7টি ছুরি, 5টি চাপাতি এবং মাদক বিক্রয়ের নগদ 31,260 টাকা উদ্ধার করা হয়। যৌথ বাহিনী জেলায় পল্লবী থানায় আসামিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তাদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। বগুড়ায় ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, খুনি হিসেবে ছেলের নাম এসেছিল, প্রথমে বলেছিল পুলিশ, তদন্তে নতুন কি তথ্য এসেছে আপনাদের সামনে আমাদেরকে জানাবেন। সোহার ঠিকই বলেছেন, বগুড়ার দুপচাঁচি উপজেলার যে গৃহবধূ উম্মে সালমা তার হত্যাকাণ্ডের যে ঘটনাটি সেটি কিন্তু নতুন মোড় নিয়েছে আজকে সকাল থেকেই। এবং আমরা যেটি এখন পর্যন্ত যে খবরটি পেয়েছি, আমরা দুপচাঁচিয়া থানা পুলিশ তারা আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে যে এই ঘটনায় যেখানে র্যাব ফিট পড়ে গেছে, ফিট দিবা আবার হাতে হাতেই দিচ্ছি। হ্যালো হ্যালো, আমি শুনতে পাচ্ছি সুজন, বলেন আপনি। আমি যেটি বলছিলাম যে দুপচাঁচিয়া থানা পুলিশ তারা কিন্তু গত দুদিন ধরেই এই তদন্ত করছেন এবং তারা যেটি বলেছেন যে গৃহবধূ উম্মে সালমার হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে শুরুতে বলা হয়েছিল তার ছেলে, ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমান সে জড়িত, সেই তথ্যটি কিন্তু পুলিশ এখন যেটি দাবি করছে যে আসলে সাদ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। মূলত সাদদের বাসায় যে ভাড়াটিয়া যিনি থাকতেন, মাবিয়া নামের এক নারী থাকতেন এবং সেই নারী সহ তার সঙ্গে আরো দুজন পুরুষ রয়েছেন, সুমন চন্দ্র রায় এবং আরেকজনের নাম মুসলিম। এই তিনজনে মিলেই মূলত এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দুপচাঁচিয়াতে সেই ঘটনাস্থলেই রয়েছি সোহার, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের হাতে আটক যে মাবিয়া তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এই যে ভিকটিম উম্মে সালমা তার বাড়ির সামনে। এবং আমাদেরকে পুলিশ কর্মকর্তারা যেটি জানাচ্ছেন যে মাবিয়া, সুমন এবং সুমনের সঙ্গে আরো একজন ছিল মুসলিম, তারা তিনজনে মিলেই কিন্তু মূলত এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন এমনটি কিন্তু তারা স্বীকার করেছেন এবং তাদের যে স্বীকারোক্তি সেই স্বীকারোক্তি অনুযায়ী কিন্তু পুলিশ বেশ কিছু জায়গা থেকে এই ঘটনায় ব্যবহৃত, হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু অস্ত্র, কিছু আলামত এবং এই বাসা থেকে খোয়া যাওয়া রাউটার, মোবাইল, সেগুলো কিন্তু পুলিশ উদ্ধার করেছে। এবং সুজন জানাচ্ছিলেন হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা জবানবন্দি দিয়েছে। ধন্যবাদ আপনাকে সবশেষ তথ্য দেওয়ার জন্য। চলে যাচ্ছে পরবর্তী খবরে। জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সফলতা নিয়ে এবারও সন্দিহান পরিবেশবাদীরা। তাদের ধারণা ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং COP29-এ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ মোড়লদের অনুপস্থিতিতে ক্ষতিপূরণ ইস্যুতে কার্যকর কোনো আলোচনা হবে না। একই সাথে জীবাশ্ম জ্বালানির পক্ষীয় লবিস্টরা সম্মেলনে সক্রিয় বলে মনে করেন তারা। ফলে এবারও সম্মেলন থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে। আজারবাইজান থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। বাকু সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে যে গ্লোবাল লিডার সামিট এবছর তা ছিল অনেকটাই নিষ্প্রভ। আসেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, চীনের শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা কানাডার জাস্টিন ট্রুডো।
তাদের এই না থাকা জানান দেয় জলবায়ু ইস্যু অগ্রাধিকারে নেই মোড়লদের। ফলে পরের নেগোসিয়েশনে ক্ষতিপূরণ ইস্যুতে আলোচনা যে এগুবে না তা প্রায় নিশ্চিত। সেই সাথে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিকৌশল কি হতে পারে জলবায়ু ইস্যুতে সে বিষয়টিও যুক্ত হয়েছে। সব মিলিয়ে হতাশ ক্ষতিগ্রস্ত দেশগুলো। যেসব লিডারদের আসলে আমাদের দরকার ছিল, ডেভেলপ কান্ট্রিজ, দ্য পলিউটেড কান্ট্রিজ, সেসব ম্যাক্সিমাম লিডারেই কেউ আসেনি এবারের সামিটে। আমাদের যেটা মনে হয় কপ প্রক্রিয়া চলছে না এবং প্যারিস এগ্রিমেন্টের যে মানে চলমান থাকা সেটাও এখন প্রশ্নের মুখে। আশা মানে পাওয়ার মতো কিছুই দেখি না, এবং যারা আসলে উন্নত দেশ বা কার্বন নিঃসরণকারী দেশগুলো তাদের যে পার্টিসিপেট তারা কিন্তু তেমনভাবে করছে না। অধিক কার্বন নিঃসরণকারী শিল্পোন্নত দেশগুলোর দায়িত্বজ্ঞানহীন আচরণের সাথে যুক্ত হয়েছে তেল সমৃদ্ধ দেশগুলোর নানা তৎপরতা। কৌশলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত রাখার চেষ্টা খুবই দৃশ্যমান। তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলো যারা তেল উৎপাদনে বেশি কন্ট্রিবিউট করছে, ওপেকের মতো অর্গানাইজেশন বা ওপেকভুক্ত অর্গানাইজেশনগুলো, তারা কিন্তু খুব আগ্রহ নিয়ে এই সম্মেলনে উপস্থিত হয়ে তেলের ফসিল ফুয়েলের যে সেফটি নেটওয়ার্ক সেটি এনশিওর করার জন্য নানা রকমের তদবির, লবিং, অ্যাডভোকেসি এগুলো করে যাচ্ছে। চলতি বছরই অন্তত 6টি বন্যার কবলে পড়েছে বাংলাদেশ। একইভাবে জলবায়ু পরিবর্তনের নানা অভিঘাতে ভুগছে বহু দেশের কোটি কোটি মানুষ। ডেনমার্ক থেকে প্যারিস, গ্লাসগো কিংবা দুবাই, এমনকি এবছর আজারবাইজানেও এখন পর্যন্ত স্বার্থরক্ষিত হয়নি জলবায়ু দুর্গত মানুষের। আসছে বছর ব্রাজিলেও তা হবে কিনা তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে আরও জোরালোভাবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে ক্ষমতা নেওয়ার পরে জলবায়ু তহবিলের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও প্রশ্ন আছে পৃথিবীর কোটি দুর্গত মানুষের মধ্যে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। উভচর জীবন কাটছে ভবদহ অঞ্চলের মানুষের। 4 লাখের বেশি মানুষ 2 মাস ধরে পানিবন্দী। আগস্ট থেকে অক্টোবর 3 মাসের বৃষ্টিতে জলমগ্ন এই অঞ্চল। অনেক পরিবার ঠাঁই নিয়েছে সড়কের উপর বা আশ্রয় কেন্দ্রে। অভিযোগ, প্রকল্পের নামে হাজার কোটি টাকা লুটপাটের কারণে তাদের এই দুর্দশা। বাড়ির উঠান, রান্নাঘর কিংবা গোয়াল ঘর, সবখানে 1 হাঁটু পানি। দুর্গন্ধযুক্ত নোংরা জল সরছে না মাসের পর মাস। এর মাঝেই দুর্বিষহ জীবন মনিরামপুরের ডাঙ্গা মশিয়াহাট্টি গ্রামের স্মৃতিধর ও তার পরিবারের। আমাকে থাকতে অনেক সমস্যা আছে, অনেক কষ্ট পাচ্ছি আমরা, রান্না করে খেতে গেলেও কষ্ট আছে। যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের 4 লাখের বেশি মানুষ এখনো জলমগ্ন। ক্ষেতের ফসল, ঘেরের মাছ সবই নষ্ট হয়েছে পানিতে। কেশবপুর, মনিরামপুর, অভয়নগরের শতাধিক গ্রামের অনেক বাসিন্দা ঠাঁই নিয়েছেন সড়কের ধারে, স্কুল বা আশ্রয় কেন্দ্রে। এবং প্রতি বছর ধরেন আমাদের এই রাস্তায় উঠে আসতে হয়, আর আমাদের মানে অবস্থা খুবই দুর্বিষহ আর কি। ল্যাট্রিন নাই, কোথায় যাবে? বাইরে কি যাওয়া যায়? সব মহিলারা কি বাইরে যেতে পারে? যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলি পড়ে এই অঞ্চলের নদীগুলো নাব্য হারিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের হিসাবে 4 দশকে জলবদ্ধতা নিরসনে প্রায় 1000 কোটি টাকা খরচ করেছে সরকার। প্রশ্ন হচ্ছে, তাহলে কেন এই সংকট? কোথায় গেল বরাদ্দের এত টাকা? কাজের নামে কিছু হয়নি, অথচ টাকাগুলো তারা মেরে নিয়ে চলে গেছে। কোনো প্রকল্পই সঠিকভাবে এখানে কাজ হয় না। সেচ প্রকল্প চলছে, এই সেচ প্রকল্পটা আমাদের নদী মেরেছে। তখন ভট্টাচার্য এবং তার কিছু সাঙ্গভাঙ্গ মিলে তার আপন ভাইপো, ছেলে এবং ভাগ্নে, ইনারা সবাই আছে এই লুটপাটের মহারাজ। আমরা চাচ্ছি এই কবির বিন আনোয়ার এবং সেই সময় রাজনৈতিক নেতা স্বপন ভট্টাচার্য এবং পানি উন্নয়ন বোর্ড এবং পানি কমিটি সহ এই দুর্নীতিবাজদের বিচার আওতায় নিতে হবে। ভবদহের সমস্যা স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। প্রথম কথা হচ্ছে, আমি সেই ব্যবস্থাই নিব যেটা এখানকার মানুষেরা চায়। এত প্রকল্প এতবার হলে বারবার এই সমস্যা কেন ফেরত আসে? এইটা নেওয়ার যখন আমি পুরো জিনিসটা একটা বিশ্লেষণ করতে পারবো, যারা দায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই যদি কেউ দোষী সাব্যস্ত হয় ব্যবস্থা নিব। আর আশ্বাস কিংবা ত্রাণ নয়, দ্রুত জলাবদ্ধতার স্থায়ী সমাধান দেখতে চান ভবদহ পাড়ের বাসিন্দারা। আমিন বাবু, যমুনা নিউজ। পাসপোর্টের তথ্য বলছে গণ অভ্যুত্থানের সময় দেশেই ছিলেন না, অথচ সিলেটে ফিরেই হয়েছেন
ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি। গ্রেফতারও হয়েছেন একজন। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি ব্যক্তিগত বিরোধের কারণে ফাঁসানো হয়েছে। পুলিশ বলছে এসব যাচাইয়ে মনিটরিং সেল গঠন করা হবে। ফিনল্যান্ড প্রবাসী বিএনপি নেতা সাজ্জাদুর রহমান মুন্না পাসপোর্টের তথ্য অনুযায়ী ১৯ মাস পর গত ২৩ সেপ্টেম্বর সিলেটে ফেরেন তিনি। ১ নভেম্বর বাসা থেকে হঠাৎ গ্রেফতার হন মুন্না। পরে জানা যায় ৪ আগস্ট সিলেটে ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি তিনি। এ নিয়ে হতবাক পরিবার, প্রতিবাদ জানিয়েছে ফিনল্যান্ড বিএনপিও। মামলাটা হইল ও যে সিটি কর্পোরেশনের অভিযোগ দেওয়ায় তো ওগু কেন্দ্র করিয়া তান বিল্ডিং অবৈধ এসপি টাওয়ার অবৈধ করা নিয়ে ও আমরার লগে মিথ্যা মামলা দিয়া আমরা হেরানির মাঝে ফেলাইছই। আমার বাচ্চা নিষ্পাক, কোনো দান্দা বান্দা কোনো শয়তানি নাই। যমুনার অনুসন্ধানে খোঁজ মিলল মামলার বাদী আলাল আহমেদের। তিনিও যুবদল নেতা। দাবি করলেন যাচাই বাছাইয়ের অভাবে এমনটা হতে পারে। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের যারা সন্ত্রাসী তারা সহস্র অবস্থান নিয়েছিল, অগ্নিয়াস্ত্র নিয়ে বিদেশি। তো আসলে ওই সময় যাচাই বাছাই করার কোনো সুযোগ ছিল না, আমি অসুস্থ ছিলাম। লন্ডন প্রবাসী জিয়াউল দেশে ফেরেন গেল ৭ অক্টোবর। তিনিও ছাত্র জনতার উপর হামলা মামলার আসামি। হয়রানির ভয়ে পরে দ্রুত দেশ ছাড়েন। লন্ডন থেকে ভিডিও বার্তায় দাবি করেন জমি নিয়ে বিরোধের জেরে তাকে ফাঁসানো হয়েছে। ২৮ তারিখ উনি আমার নামে একটা রাজনৈতিক মামলা হয়েছে, যেটা ৪ আগস্টের ঘটনা, যে সময় আমি লন্ডন আসলাম এবং আমি কোনো রাজনীতির লোকে জড়িত নাই। টাকা সংক্রান্ত ঝামেলা আছে, ও ঝামেলা তারারে আত্মীয় মিসবা দুলাল এবং বালুচর তথাকথিত সাংবাদিক মোহনের ষড়যন্ত্রের মাধ্যমে আমার নামটা মামলার ঢুকানি হয়েছে। এ মামলার পর থেকে লাপাত্তা বাদী আক্তার মিয়া। তদন্ত কর্মকর্তাও পাচ্ছেন না তার খোঁজ। আসলে ফোন বন্ধ থাকলে তো পাওয়াটা বেশ নোটিশ দিছি ভাই, আমি তাকে আন্দোলনের সময় আহত হন জুবেল। চিকিৎসার কথা বলে কিছু লোক এনআইডি ও স্বাক্ষর নেতার। এরপর তিনি জানতে পারেন মামলার বাদী হয়েছেন। পরে সেই মামলা প্রত্যাহারের আবেদন করেছেন জুবেল। আমি বাড়িতে আসলাম না, আমার বাচ্চারে নিয়ে তারা এগুলো কইছো নাকি যে ডাক্তারি করাইটা, তখন গিয়ে দেখা যায় আমার বাচ্চার বাড়িটা হয়েছে না গিয়া মামলা। পুলিশ বলছে ঢালাওভাবে মামলা হচ্ছে। এসব যাচাইয়ে মনিটরিং সেল গঠন করা হবে। জায়গা জমি নিয়ে বিরোধ আছে, পারিবারিক বিরোধ আছে, সেই সকল কারণে হয়তো কারো না কারো ইন্ধনে এইভাবে মামলাগুলো অনেকে দিয়ে দিচ্ছে। এগুলো কোনো নিরীহ মানুষের জন্য ফাইল না হয়, সেজন্য সংশ্লিষ্ট সকল থানার ওসিদেরকে নিয়ে আমরা মিটিং করেছি, আয়োদেরকে নিয়ে মিটিং করেছি যে কোনো নিরপরাধ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। কর্পোরেট কালচার থেকে বের না হওয়ায় বাংলাদেশের গণমাধ্যম এখনও স্বাধীন হতে পারেনি বলেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকালে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনও সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যমান। তাদের বিরুদ্ধে সংবাদপত্র যেন সত্য তুলে ধরতে পারে, সেজন্য সরকারকেও সহযোগিতা করতে হবে। বিকালে রংপুর রিপোর্টার্স ক্লাবে বিপ্লবোত্তর বাংলাদেশে কেমন সংবাদ মাধ্যম চাই শীর্ষক আলোচনায় অংশ নেবেন মাহমুদুর রহমান। সংবাদপত্রে যেন সত্য কথা তুলে ধরতে পারি, আমরা মুক্তভাবে মত প্রকাশ করতে পারি, সংবাদপত্রের স্বাধীনতা যেন সমুন্নত রাখতে পারি। রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি রান 2024। ভোর 6টায় আয়োজনটি শুরু হয়। উদ্যোক্তারা জানিয়েছেন দেশের তরুণ প্রজন্মের কাছে বিজয়ের মাহাত্ম্য প্রচারের উদ্দেশ্যেই এই মিনি ম্যারাথন আয়োজন করা হয়েছে। ভোরের আবছা আলো কেবল ধরা দিয়েছে পূবের আকাশে। এরই মাঝে হাতিরঝিলে শুরু হয় ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি রান 2024। 7.5 কিলোমিটার দৌড় আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী 2100 প্রতিযোগী। তারা জানান সুস্থ সবল থাকতে দৌড়ের বিকল্প নেই। 7.5 কিলোমিটার শেষ করেছি 25 মিনিট 45 সেকেন্ডে, চ্যাম্পিয়ন হয়েছি। মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ সুস্থ থাকতে সাহায্য করে, আনন্দ পাওয়া যায়, অনেক বড় কমিউনিটি, অনেক মানুষের সাথে দেখা হয়। আমার মনে হয় এটা আরো প্রমোট করা দরকার। ছোট বড় থেকে বড় ইয়াংয়ের শরীর সুস্থ রাখার জন্য এটা একটা বেস্ট টুল। আপনারা জানেন যে আজকাল মানুষ অনেক বেশি অবসেসিভ হচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, বাট এইটা থেকে আসলে পরিত্রাণের জন্য আমাদের আসলে এক্সারসাইজ করতে। এক্সারসাইজের মধ্যে দৌড় সবচেয়ে বেস্ট টুল। রেগুলার রানিং থাকলে আমার মনে হয় সব কাজে এনার্জেটিক থাকা যায় এন্ড স্ট্যামিনা অনেক বাড়ে। ভোর 6টা থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলে 80 মিনিট। অনেকেই পরিবার বন্ধুদের সাথে ফিনিশ লাইন অতিক্রম করতে পেরে উচ্ছ্বসিত। আয়োজনে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
রানিং রেগুলার করা দরকার আসলে মনের স্বাস্থ্যের জন্য। ফিজিক্যালি আমার মনে হয় আমি ফিট আছি, বাট আমার মনে হয় ইফ আই রান আমার স্ট্রেস রিলিভ হয় অনেক। অনেক ভালো লাগছে, অনেক ফ্রেশ লাগছে। আশা করছি নেক্সট টাইম থেকে মানে আসবো। এটা এত সুন্দর একটা সেলিব্রেশন অফ ফিটনেস অফ ঢাকা সিটি, অফ দ্য পিপল অফ ঢাকা সিটি, অফ আওয়ার নিউ স্পিরিট। আমি খুব ভালো লাগলো। শারীরিক অনুশীলন এবং স্বাস্থ্য গঠনে ইতিবাচক বার্তা দিতে দৌড়ের ধারাবাহিকতা ধরে রাখার কথা জানান আয়োজকরা। মেন্টাল হেলথ ওয়েল বিইং বা হেলদি লিভিং নিয়ে কাজ করছি, যে লাইক হাউ ইটস মোর ইম্প্যাক্টফুল অ্যাট দ্য সেম টাইম কিভাবে এটা অ্যাজ এ নেশন আমরা কিভাবে আরও প্রপার ওয়েতে আগাতে পারি, কারণ সুস্থতার কোনো বিকল্প নেই এবং মানসিক স্বাস্থ্যের যে প্রয়োজনীয়তা এই জিনিসটার থেকেই কিন্তু আমরা যেটা দেখেছি যে প্রতিদিন এই রানিং বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের প্রয়োজনীয়তা। ফিনিশ লাইন শেষ করে মেডেল বুঝে নেন অংশগ্রহণকারীরা, আনন্দ ভাগাভাগি করেন বন্ধু স্বজনদের সাথে। দৌড়ের সেরা ফিনিশার 3 জনকে দেয়া হয় পুরস্কার। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বলেছিলেন করোনার ভ্যাকসিন প্রাণঘাতী, জন্ম নেবে প্রতিবন্ধী শিশু। সেই রবার্ট এফ কেনেডি জুনিয়রকেই মার্কিন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই একই দিন আরও 2 জনকে মন্ত্রিসভায় ঠাঁই দেন তিনি। ডোনাল্ড ট্রাম্প মানে বিতর্ক, আর সেই ট্রাম্প প্রস্তাবিত মন্ত্রিসভা নিয়ে সমালোচনা হবে না এমনটি হওয়ার যেন কোনো কারণই নেই। নির্বাচনে জয়ের পর দ্বিতীয় মন্ত্রিসভার জন্য এখন পর্যন্ত ডজন খানেক নাম প্রস্তাব করেছেন ট্রাম্প, যার মধ্যে সমালোচনা চলছে বেশিরভাগ নাম নিয়েই। এবার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রের নাম এলো ট্রাম্পের তরফ থেকে। স্বাস্থ্য খাতে ষড়যন্ত্র তত্ত্বের জনক হিসেবে পরিচিত কেনেডি পরিবারের এই রাজনীতিক শিশুদের টিকা দিলে তারা প্রতিবন্ধী হতে পারে বলে বিতর্কের সূচনা করেন বেশ কয়েক বছর আগে। রবার্ট এফ কেনেডি অত্যন্ত মেধাবী একজন ব্যক্তি। যুক্তরাষ্ট্রের মানুষের যেন স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়, তাই আমি রবার্টকে নিয়োগ দিয়েছি। এর আগেও তিনি নিজের যোগ্যতার পরিচয় দিয়েছেন, আর দেশের মানুষও তাকে পছন্দ করে। তবে সবচেয়ে বেশি সমালোচিত হন করোনাকালে। কোভিডের ভ্যাকসিনকে প্রাণঘাতী বলে আখ্যা দেন। করোনা টিকার বিরোধিতা করে তার প্রতিষ্ঠান থেকে চালানো হয় প্রচারণা। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে একাধিকবার গুজব ছড়ানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী টড ব্লাঞ্চ। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন নর্থ ডাকোটার গভর্নর ডগ বারগাম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। রক্ষণশীলের মুখোশ আটা সৌদি আরবে হয়ে গেল জমকালো ফ্যাশন শো। লেবানিজ ডিজাইনার ইলি সাবের উদ্যোগে ছিল এই আয়োজন, যাতে পশ্চিমা ও আধুনিক সাজ সরঞ্জামে হাজির হন বিশ্বের শীর্ষ মডেলরা। বাড়তি রং ছড়ান অস্কার জয়ী মার্কিন অভিনেত্রী হ্যালি বেরি। নাচে গানে মঞ্চ মাতান জেনিফার লোপেজ ও সেলিন ডিয়ন। প্রথমবার দেখলে বিশ্বাস করাই কঠিন, এটি সৌদি আরব। মুসলিমদের কাছে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এবং রক্ষণশীল দেশ হিসেবেই এটি পরিচিত, কিন্তু সেই লেবাস আটা রিয়াদের র্যাম্পেই ঝড় তুললেন শীর্ষ মডেল ও সঙ্গীত শিল্পীরা। লেবানিজ বংশোদ্ভূত বিখ্যাত ফ্যাশন ডিজাইনারের আয়োজিত 1001 সিজন অব এলিসাফ শীর্ষক এই ফ্যাশন শোয়ে অংশ নেন সৌদি আরব, সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মডেলরা। অংশ নেন পশ্চিমা বিশ্বের বহু সেলিব্রিটি। যারা এতে অংশ নিয়েছে তাদের নামগুলো দেখুন। রিয়াদ অর্থাৎ সৌদি আরবে এমন আয়োজন দেখা গর্বের। আয়োজনে অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের দেশ এখন দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে এখন আন্তর্জাতিক অঙ্গনে নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা গর্বের। শিল্প ও সংস্কৃতির সাথে তাল মিলিয়ে রিয়াদে যে বিবর্তন চলছে তা অভূতপূর্ব। এলি সাবের মতো গুরুত্বপূর্ণ কারোর উপস্থিতি রিয়াদে এই আয়োজনকে আরো সুন্দর করে তুলেছে। ফ্যাশন শোর বিশেষ আকর্ষণ ছিলেন অস্কার জয়ী হলিউড অভিনেত্রী হ্যালি বেরি। 2002 সালে অস্কার জয়ের বছর এলিসাবের ডিজাইন করা পোশাক পরেই রেড কার্পেটে হেঁটেছিলেন তিনি। রিয়াদের আয়োজনেও হাজির হন সেই একই পোশাকে। গান গেয়ে মঞ্চ মাতান তুমুল জনপ্রিয় দুই শিল্পী সেলিন ডিয়ন ও জেনিফার লোপেজ। পাশাপাশি পারফর্ম করেছেন মধ্যপ্রাচ্যের অনেক সঙ্গীত তারকা। আধুনিক সৌদি আরব নির্মাণের লক্ষ্যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি সমাজ সংস্কারের বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। নারীদের গাড়ি চালানো কিংবা স্টেডিয়ামে যাওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। দেশে পশ্চিমা সংস্কৃতির এমন অবাধ প্রবেশের সমালোচনাও করছেন বহু মানুষ।
মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। জানাবো খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে কনমেবল অঞ্চলের খেলায় হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত প্যারাগুয়ের আক্রমণাত্মক ফুটবলের কাছে 2-1 গোলে হেরেছে আলবিসেলেস্তেরা। এ নিয়ে 3 বার হারের তেতো স্বাদ পেল বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বের আরেক খেলায় ভেনেজুয়েলার মাঠে পয়েন্ট খুঁয়েছে ব্রাজিল। গত মাসের টানা 2 জয়ে ছন্দে ফেরার আভাস দিলেও শেষ পর্যন্ত 1-1 গোলে শেষ হয় খেলা। উইন্ডিজ ইংল্যান্ড টি-20 সিরিজের খবর। তৃতীয় ম্যাচে স্বাগতিক উইন্ডিজকে 3 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ক্যারিবিয়ানদের দেয়া 146 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 4 বল বাকি থাকতেই জয় তুলে নেয় ইংলিশরা। এই জয়ে 2 ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের দখলে নিয়েছে ইংল্যান্ড। সেন্ট লুসিয়ায় টস হেরে ব্যাট করতে নেমে 37 রানে 5 উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। পরে অধিনায়ক রোভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড বিপর্যয় সামাল দেন। শেফার্ড 30 রানে ফিরলেও রোভম্যান তুলে নেন হাফ সেঞ্চুরি। পরে আলজারি জোসেফের 21 রানে ভর করে 8 উইকেট হারিয়ে 145 রানের পুঁজি পায় উইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও পরে দ্রুত পরিস্থিতি সামাল দেয় ইংল্যান্ড। স্যাম ক্যারনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ 41 রানের ইনিংস। এছাড়া লিয়াম লিভিংস্টোন 39 ও উইল জ্যাক্স করেন 32 রান। ক্যারিবিয়ানদের হয়ে আকিল হোসেন 4 উইকেট দখল করলেও হার এড়াতে পারেননি তিনি। দর্শক, এই ছিল আজকের মতো দুপুরে বাংলাদেশের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।